পাস করার জন্য যদি আমরা পড়ি তাহলে কিন্তু ওই পাসটা নাও হতে পারে। লাইক দ্যাট আমাদের গোলটা আসলে এমন হওয়া উচিত, যদি কোনো গাছের আম পাড়তে যাই তাহলে যদি আমার টার্গেট হয় যে আমি মগ ডালের আমটা পারবো, তাহলে আমি যদি ওইটা না পাই তাহলে আমার ঢিলটা ফিরে আসার সময় মাঝের ডালের বা নিচের ডালের কোনো আম পড়তে পারে। তা আমার টার্গেট হওয়া উচিত ওই লেভেলের যে আমি ওইখানটাতে পৌঁছাইতে চাই মগ ডালে, তো আমার যদি ওটা নাও পাই তাহলে আমি মাঝের বা নিচের কিছু পাবো। তা আমি যখন পরীক্ষাতে প্রিপারেশন নেই তাহলে যে আমি পাস করব এই চিন্তা করে আমি প্রিপারেশন নেই না। যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমাকে স্বপ্ন দেখা, সাথে পরিশ্রম করা এবং আমাদের প্ল্যানিংয়ের সাথে আল্লাহর প্ল্যানিংটাকে মিলাই নেওয়া। তখন থেকে আমি ইন্টার্ন শুরু করছি, বা তার আগে থেকেই কিছুদিন আগে থেকে আমার প্ল্যান ছিল যে আমি আসলে এমআরসিপি বা এই রিলেটেড কোনো এক্সাম দিতে চাই। ইন্টার্নশিপের শেষে এসে আমার প্ল্যান যে আমি ইন্টার্নশিপ শেষ করতে করতেই আমি যেন আমার নোটসটা আমি পুরা কাভার করে ফেলতে পারি, এটা ছিল আমার একটা প্ল্যানিং। তো এটার জন্য আমি আসলে এফসিপিএসের দিকে একটু ফিরে তাকাইনি আর কি, যে আমাকে এটাই পড়তে হবে, ডেভিডসন রিভিউ করতে হবে। ইভেন আমি কোনো কোচিং সেন্টারেও ভর্তি ছিলাম না যে আমি এফসিপিএস পরীক্ষা দিব এজন্য। আর আমি আমার ইন্টার্নশিপের শেষ সময়টা আমি মেডিসিনে কাটিয়েছি। সো আমি যতটুকু নলেজ অর্জন করেছি, আমি আমার সিএ যিনি ছিলেন, তারপরে আমাদের প্রফেসর রফিকুল ইসলাম স্যার ছিলেন, উনি আমাদের যেভাবে রাউন্ড দিতেন, তো আমি ট্রাই করতাম যে অলওয়েজ আমার পড়াটাকে যাতে আমি আমার ওয়ার্ডের সাথে কোরিলেট করতে পারি। এর সাথে আমি যেহেতু এমআরসিপি দিতে চাই, তো আমি পাস মেডিসিনের কিছু কোশ্চেনও সলভ করেছি এর মাঝে। লাস্টের দিকে এসে যখন যেহেতু এমআরসিপি একটা লেংদি প্রসেস, এবং এই লেংদি প্রসেসে আমার আরও হয়তো 2-2.5 বছর সময় লাগবে যে আমি পার্ট 1 পার্ট 2 পেসেস যখন কমপ্লিট করতে যাব। তো এই সময়ে তো সবার একটা আইডেন্টিটি ক্রাইসিস থাকে আর কি, যে সবাই জিজ্ঞেস করবে যে তুমি কি করছো। তো সেই সুবাদেও ভাবলাম যে তাহলেও এফসিপিএসটা দিয়ে দেওয়া যায়। যেমন বলে সবাই যে মোস্ট পিপল ডাই অ্যাট 25 আর নট বারিড আনটিল 75, যে অনেকের স্বপ্ন তার 25-এ মারা যায়, কিন্তু তাকে 75 বয়স পর্যন্ত তাকে আর হয়তো কবর দেওয়া হয় না। কিন্তু তো আমি চেয়েছি যে আমার আইডেন্টিটিটাও যাতে অলওয়েজ থাকে, এই জন্য আমি এই পিরিয়ডটাতেও আমি যাতে নিজেকে একটা জায়গায় ধরে রাখতে পারি, এজন্য আমি এফসিপিএস পরীক্ষাটা অংশগ্রহণ করি। তো আমি যেটা করেছি, আমার লাস্ট সময়টাতে যখন আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যায়, তারপর আমি 15 তারিখের মধ্যে বিএমডিসি রেজিস্ট্রেশনটা পেয়ে যাই। এর পরের সময়টাতে আমি ভাবছি যে আমি যেহেতু এফসিপিএস পরীক্ষাটাতে অংশ নিতে যাচ্ছি, প্রত্যেক পরীক্ষার একটা কোশ্চেন প্যাটার্ন থাকে আলাদা। তো আমি তখন কি করেছি, আমাদের কিছু ভাই পরামর্শ দিল যে এসবিএ পার্ল এবং জেনেসিসের যেটা এসবিএ পার্ল এবং যে কিওয়ার্ল্ড যেটা সিনাপসের কোশ্চেন ব্যাংকটা আছে, তো এটা নিয়ে তুমি একটু সলভ করার ট্রাই করো। তখন আমার আরেকজন ভাই, যিনি ফার্স্ট টাইমেই হয়েছিল আর কি আমাদের SS12-এর, বনি আমিন ভাই, উনি আমাকে বলল যে তুমি কিওয়ার্ল্ডটা সলভ করো, এই রিলেটেড কোশ্চেন এফসিপিএসে বেশি আসে। তো আমি ভাইয়ের কথাটা ফলো করলাম, যেহেতু ভাই ফার্স্ট টাইমেই হয়েছিল, ভাইয়ের কথাটা আমার মনে ধরেছে আর কি। তো আমি তখন কিওয়ার্ল্ডটা সলভ করা শুরু করি। তো কিওয়ার্ল্ডটা আমি শুধু কিওয়ার্ল্ডই সলভ করছিলাম না, আমি যখন এমআরসিবির নোটস রিভিউ করতেছিলাম, তো একটা চ্যাপ্টার আমি নোটস থেকে পড়ি, দেন আমি ওই কোশ্চেনটা আবার কিওয়ার্ল্ড থেকে রিভিউ করে নিই, যে আমি যাতে এফসিপিএসের প্রিপারেশনটা ওটা দিয়ে নিয়ে ফেলতে পারি বা কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারি। এটা ছাড়া আমাকে বলতেছিল যে লাস্ট মোমেন্টে কিছু ভাইয়েরা যে ডেভিডসন একটু দেখা উচিত, শখগুলো দেখা উচিত, কিন্তু আমি ভাবছিলাম যে আমি 2100 পেজের একটা বই, সেটা ফুললি দাগায়ে আবার সেটাকে রিভিউ করা, এটা তো একটা টাফ ব্যাপার। তার মাঝে আবার যখন আমি 2-1 দিন ডেভিডসনে সুইচ করতে গেছি এর আগে, তখন দেখছি যে আমার মেইন পড়া যেটা এমআরসিপি, সেখান থেকে আমি সরে যাচ্ছি। তখন আমি ভাবছি না, আমি এটা করব না, আমি একটা বই রিভিশন দিব। আমার একটা এক্সপিরিয়েন্স আগের আছে, যেটা যদি আমি একটু শেয়ার করতে চাই, সেটা হলো আমি যখন ফাইনাল প্রপ দিই, তখন আমি এর আগে ডেভিডসন 5th ইয়ারে পড়েছিলাম, কিন্তু ফাইনাল প্রপ দেওয়ার কিছুদিন আগে আমার কিছু ভাইয়েরা বলেন যে শ্যামল স্যারের একটা ভাইবা বই আছে, যেটা মেডিসিনের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়। তো আমি ভাইবার, তখন আমার প্রায় 8-10 দিন সময় আছে ভাইবার জন্য।
তখন আমি যেহেতু ভাবছি যে বইটা আমি নিলাম নীলক্ষেত থেকে, নিয়ে দেখছি যে খুব ভালো মোটামুটি লেখা এবং খুব ভালো অ্যান্সার করা যায়। তো তখন আমি পড়তে আমার বেশ ভালো লাগছে, আমিও খুব ফুরফুরে মেজাজে বইটা পড়তেছিলাম। পড়তে পড়তে যেটা হলো যে ওইটা আমার প্রায় 5-6 দিন সময় নিয়ে নিল। তারপরে তো আমার লং কেস শর্ট কেস ছিল। তো আমি দেখা যাচ্ছে যে আমি 5th ইয়ারে ডেভিডসন পড়েছি, আমি আবদুল্লাহ স্যারের লং কেস শর্ট কেস পড়েছি, আমি কিছু জিনিস যাতে সাজিয়ে নেওয়া যায় এই জন্য গাইডগুলো দেখেছি, যাতে রিটেন কোশ্চেন কীভাবে আমি সলভ করতে পারি। কিন্তু আমার লাস্ট মোমেন্টে ভাইবার সময় এসে আমি ওই শ্যামল স্যারের ভাইবা পড়তে গিয়ে আমি না পারছি আমার ডেভিডসনটা রিভিউ করতে, না পারছি আবদুল্লাহ স্যারের শর্ট কেস লং কেস। পরে দেখছি যে স্যার যখন কোশ্চেন করছে, অনেক কোশ্চেন করছে, আমি যেহেতু পুরাটা সময় আমার মেডিসিনের মাঝেই ডুবেছিলাম, তো আমি অনেক কোশ্চেন অ্যান্সার আমার বেসিক থেকে করতে পারছি। কিন্তু আমি যখন পরীক্ষা থেকে বের হয়ে আসছি, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ যদি না চাইতো আমি হয়তো পাস নাও করতে পারতাম। কারণ আমার সারা বছরের পড়াটাকে আমি রিভিউ না করে পরীক্ষার আগে আমি কয়েকজন মানুষের কথা শুনে আমি ভিন্ন একটা জিনিসের দিকে গেছি, যেটা আমার এক্সপিরিয়েন্স। আমি তখন আমার মন বলল যে আমি তো আগেও একটা ভালো রেজাল্ট করেছিলাম, তখন আমি আসলে কি করেছিলাম। তখন আমি যখন থার্ড প্রফে ছিলাম তখন আমি মাইক্রোবায়োলজি প্যাথোলজিতে দুইটাতেই অনার্স পেয়েছিলাম, তখন প্রায় 90% আমার মার্ক ছিল। তখন আমি চিন্তা করলাম যে তখন আমি কি করেছি। তখন আমার একটাই বই ছিল যেটা থেকে আমি আমার মেডিকেলের যত লেকচার দেখেছি, আমি এক্সিসের যত লেকচার দেখেছি, সব আমি একটা বইয়ে গুছিয়ে রাখতাম। তো ওই একটা বইটাকে আমি বারবার রিভিউ করেছি, যে 3 বার 4 বার 5 বার। তো ভাইবা বোর্ডের ক্ষেত্রে মানে থার্ড প্রফের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি আর কখনো মানে কোনো কোশ্চেন এমন হয় নাই যে ভুল করতেছি, আমার দেখা গেলো একটা ভিজুয়াল মেমোরি তৈরি হয়ে গেছে। তো সেই ভুলটা আমি যেটা ফাইনাল প্রফে করেছিলাম, যে আমি আমার আগের পড়াগুলো আমি রিভিশন দিতে পারি নাই, আমি এই ভুলটা এফসিপিএসের ক্ষেত্রেও এসে করতে চাই নাই। যে আমি সারা বছর একটা বই পড়ছি, পরীক্ষার আগে আমি শুধু পরীক্ষা দেওয়ার জন্য অন্য বই দেখব যে এই বইটাই আমার পড়তে হবে পরীক্ষা পাশের জন্য। তো আমি ওই ভুল থেকে বের হয়ে আসছি, যে আমি আমার ওই লেভেলের কনফিডেন্সটা নিজের মধ্যেও ছিল যে আমি পারবো ইনশাল্লাহ, কারণ আমি 2100 পেজের মতো প্রায় একটা বই পড়েছি। তো আমি ট্রাই করছি যে আমার এফসিপিএসের একদিন আগে আমার নোটসটা শেষ হয়েছে আর কি মোটামুটি। তো আমি নোটসটা একদিন আগে শেষ করে আমি তো চেয়েছিলাম আমি 2-1টা হয়তো মক টেস্টও দিব, কিন্তু আমার মানে একটা লেভেলের পড়া শেষ না হলে তো মক টেস্ট দিয়েও দেখা গেল যে আমার এই টপিক কভার হয়নি, তখন নাম্বার কম আসলে আমার মন খারাপ হইতো। কারণ আমার কোথায় উইকনেস আছে এটা আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি যে এখানে আমার উইকনেস আছে। তো আমি ওই উইকনেসটাকে চাই নাই যে আমি ভেবেছিলাম যে আমি মক টেস্টের আগে যদি শেষ করতে পারি তাহলে আমি 2-1টা কোচিংয়ে হয়তো মক টেস্ট দিব, কিন্তু সেটার সুযোগও হয়নি। কিন্তু আমি ওই সাবজেক্ট মানে চ্যাপ্টার ওয়াইজ যে পরীক্ষাগুলো, কয়েকটা পরীক্ষায় আমি অংশ নিয়েছিলাম। শরীফুল হালিম ভাই যে এমআরসিপির কোচিং করাই, ওইখানে কয়েকটা পরীক্ষা দিয়েছি। তারপরে হচ্ছে সিনাপসে একটা পরীক্ষা দিয়েছি। তো কিন্তু মক টেস্টটা আমার আর দেওয়ার সুযোগ হয়নি। লাস্ট মোমেন্টে আমি কি করলাম, আমি হচ্ছে এফসিপিএসের পরীক্ষার আগের দিন রাতে আমি এফসিপিএসের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন স্যাম্পলগুলো ছিল কয়েকটা কোশ্চেন আমি নিলাম, সিনাপসের কিওয়ার্ড থেকে দেখছিলাম যে আমি কেমন পারি। কালকে সকালে তো আমার পরীক্ষা, তো আমি তো এফসিপিএস আসলে কিছুই পড়ি নাই, পরীক্ষা সকালে দিতে যাব, তো একটু কোশ্চেন দেখি যে আমি না পড়েও ওই কোশ্চেনের আনসার করতে পারি কিনা। তো আমি তখন দেখি যে আমি কোশ্চেন মোটামুটি খুব বেশি আটকায় যাচ্ছে এমন না, কিন্তু বায়োস্ট্যাটে গিয়ে আমি আটকায় যাচ্ছি। দেখি বায়োস্ট্যাট যেহেতু সারা বছর তেমন পড়া হয় না, আর এমআরসিপির যে পোর্শন আছে ওই পোর্শনটা আমি এখনও ওই কোচিংয়ের সাথে শেষ করতে পারিনি। তো আমি বায়োস্ট্যাটের ভিডিওগুলো আগে কিছু দেখেছিলাম আর কি, 4-5টা ভিডিও। তখন ওই রাতে আমি আবার 2.5 স্পিডে দিয়ে ওই ভিডিওগুলো দ্রুত কাভার করি, যে আমি বায়োস্ট্যাট পোর্শনে যেহেতু 5টা কোশ্চেন আসে এবং 10 মার্ক, তো একটা টপিক মানে একবারেই পুরা ছেড়ে গেলে আমার কাছে আবার খারাপ লাগে যে একটা টপিক কিছুই তেমন মানে একটা ব্লার ভিশন নিয়ে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। এই কারণে আমি তখন আবার ওই জিনিসটা রিভিউ করে আমার একটা মানসিক শান্তি কাজ করে যে আমি বায়োস্ট্যাট পোর্শনটাও রিভিউ করতে পেরেছি। এবং আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে কোশ্চেন এসেছিল আমি বায়োস্ট্যাটের 5টা প্রশ্ন একটাও ভুল করি নাই, এটা আমার কাছে মনে হয়েছে। এবং বন্ধুদের সাথে এসে যখন মিলাইছি তখন আমার কাছে মনে হয়েছে, এবং
এসে যখন কোশ্চেন মিলাচ্ছিলাম আর কি, তখন মনে হয়েছে যে আমি হয়তো 10টা 11টা প্রশ্ন ভুল এবং কনফিউশন সব কিছু মিলিয়ে আমার কাছে এটা মনে হয়েছিল যে আমি এটা হয়তো ভুল করতে পারি। হায়েস্ট গেলে আমি আরও যেহেতু পরীক্ষায় স্যারদের অ্যান্সার এদিক ওদিক হতে পারে, এজন্য আমি আরও 4-5টা ধরে রেখেছিলাম। তো আমাকে আগেও ভাইয়েরা বলেছিল যে তুমি যদি 60টা এমসিকিউ কারেক্ট করতে পারো তাহলে তোমার কোনো টেনশান থাকবে না। এবং এমসিকিউর ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছিল যে সবাই বলে যে হয় পারলে সবগুলো মানে যেটা তোমার কাছে কনফিউশন লাগবে সবগুলো ট্রু বা সবগুলো ফলস দিয়ে আসবা, কিন্তু মানে সোললি যদি আমি মন থেকে বলি আমার কাছে পুরো 75টা এমসিকিউ কোশ্চেনে কোনোটাই এমন মনে হয় নাই যেটা আমার সব ফলস দিতে হবে বা সব ট্রু দিতে হবে, এরকম এমসিকিউ আমার কাছে মনে হয় নাই। এবং বিসিবিএস আমি যখন কোশ্চেনগুলোর অ্যান্সার করছিলাম আমার কাছে মনে হচ্ছিল প্রত্যেকটা ব্রেন স্টর্মিং কোশ্চেন ছিল, এবং আমি খুবই মানে ভিতর থেকে ফিল করছিলাম যে আমি আসলে যে পরীক্ষাটা দিতে আসছি এটাই মনে হয় আমার জন্য ছিল যে আমি প্রতিটা কোশ্চেন চিন্তা করে করে অ্যান্সার দিতে পারছি। হয়তো মুখস্থ কোশ্চেন, ডেভিডসনের প্রত্যেক লাইন ওই লাইন অন্য কোথাও নাই, এরকম কোশ্চেন হলে হয়তো আমি আটকে যেতে পারতাম। কিন্তু আমি যেহেতু মানে কোশ্চেনটাও খুবই স্ট্যান্ডার্ড ছিল, এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করে করে মিলাই, যে আরও ভাইরা যখন আমাদেরকে বলেন যে অ্যান্সার করার ক্ষেত্রে আসলে এটা অ্যান্সার, এর চেয়ে মেইন যে ব্যাপার সেটা হলো অ্যান্সার অপশনগুলো এক্সক্লুড করা, যে আমার এই 4টা অপশন অ্যান্সার হবে না এই কারণে এটা অ্যান্সার। তো আমি প্রত্যেকটা কোশ্চেনে ট্রাই করেছি যে বাকি 4টা অ্যান্সার না, এই জন্য এটা অ্যান্সার, এটাকে ইনশিওর করতে। যেহেতু আমি এমআরসিপির প্রিপারেশন শুরু করেছি, তো এমআরসিপিতে আপনারাও জানেন যে 200টা কোশ্চেন 200টাই কিন্তু মানে হচ্ছে এসবিএ, এবং সেটা 4টা অপশনকে এক্সক্লুড করে দিতে হয়, একটাকে মানে ফিল আপ করতে হয়। তো আমি প্রত্যেকটা সিঙ্গেল বেস্টকে ট্রাই করেছি যে আমি যাতে বাকি 4টাকে এক্সক্লুড করে দেন আমার অপশনটাতে আসতে পারি। এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করেছে, এবং স্যাররা মনে হয় এই স্ট্র্যাটেজি এখন ফলো করছে আর কি। বিসিপিএসও তারাও যেহেতু এখন ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, এ কারণে পাস মেডিসিন, পাস টেস্ট এগুলার কোশ্চেনও অনেক ভাইয়া থেকে আমরা যারা এমআরসিপির কোচিং করে তাদের থেকে আমি এসে যখন কোশ্চেন মিলাচ্ছিলাম রিভিউ, তখন ভাইয়ারা বলছে যে মনে হয় যে কিছু কোশ্চেন পাস মেডিসিন, পাস টেস্ট থেকেও স্যাররা মানে ফলো করে উঠাই দিছে, এরকম টাইপের কোশ্চেনও কিছু মনে হয়েছে আর কি। তো এই সব কিছু মিলিয়ে আর কি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা রিফ্লেকশন ছিল আর কি, যেটা আমাকে মানে solely এই 1.5 মাসের প্রিপারেশানই আমাকে যে এই জায়গায় নিয়ে গেছে আমি এটা বলবো না। কারণ আমি সেই 5th ইয়ারে আমার ডেভিডসন পড়ার চেষ্টা করেছিলাম। আমাদের যেহেতু 10 মাসে প্রফটা হয়েছে, তো আমি চেষ্টা করতাম যে আমি একদিন ডেভিডসন পড়বো, একদিন আমার ওয়ার্ডের পড়া পড়বো, এভাবে করে আমার 5th ইয়ার সময়টা আমি কাটিয়েছি। তো 6 মাস যখন পার হয়ে গেল তখন হঠাৎ মাথায় একটা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে আমাদের 3 মাস পরে আমাদের পরীক্ষা হবে, আমরা 10 মাসে যেহেতু পরীক্ষা দিয়েছি। তো তখন আমি solely আর ডেভিডসন পড়াটা ডিসকন্টিনিউ করি আর কি, যেহেতু পরীক্ষা পাশের জন্য পড়তে হবে। তখন গাইনি, মেডিসিন, সার্জারি সবগুলোকে গুছিয়ে নেওয়ার ট্রাই করি। তখন আমার প্রায় 60-70% মতো আমার ডেভিডসন পড়া হয়েছিল। তো ওই বেসিকটা দিয়ে এবং পরবর্তীতে আমি যেহেতু মানে ট্রাই করেছি যে আমি যাতে অলওয়েজ মানে মেডিসিনের নলেজটাকে বুস্ট আপ করতে পারি, আরও আমার যে বইগুলো আছে যেখানে আমি পৌঁছাইতে চাই সেইগুলা দিয়ে রিভিউ করার ট্রাই করেছি। এবং এর মাঝে আমাকে যে জিনিসটা বুস্ট আপ করেছে সেটা হলো কিছুদিন আগে আমরা বিএমডিসি থেকে একটা পরীক্ষা নেয় আর কি, আপনারা জানেন যারা বাইরের কান্ট্রি থেকে আসে। তো ওইখানে হচ্ছে আমরা আমাদের মেডিকেল থেকে 3 জন আমরা পরীক্ষা দিই, ঢাকা মেডিকেল ছিল, আরও প্রাইভেট মেডিকেল থেকে কয়েকজন অংশগ্রহণ করে। তো ওই পরীক্ষাতে আমরা কোনো প্রিপারেশান ছাড়াই প্রায় 80% নাম্বার পেয়ে যাই। তো এইখান থেকে তখন আর কি আরও একটা বুস্ট আপ নিজের মধ্যে কাজ করে আর কি, যে আমি তো প্রিপারেশান ছাড়াই এরকম 80% একটা পরীক্ষাতে নাম্বার পেয়ে গেলাম, তাহলে হয়তো সামনে এফসিপিএস পরীক্ষা, এটা আমি এমআরসিপির প্রিপারেশান solely নিচ্ছি, তাহলে হয়তো ওই পরীক্ষাটাতেও বিসিপিএসে যেহেতু পরীক্ষাটা হবে, তো আমি 2-1 বন্ধুর সাথে মজা করছিলাম যে বিসিপিএসে একটা পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম আর কি, যেহেতু ওই পরীক্ষাটা বিসিপিএসেই হয়েছিল। এই কারণে আমি ওই
তখন থেকেই আমার মধ্যে একটা বিষয় কাজ করেছে যে আমি হয়তো এমআরসিপির পড়া দিয়েই হচ্ছে এফসিপিএসটা কাভার করে ফেলতে পারবো আর কি। এই জন্য আমি অলওয়েজ ট্রাই করেছি যে, আর আমি অলওয়েজ ফোকাস থাকার ট্রাই করেছি যে এখনও আমি ফোকাস যে আমি এমআরসিপি দিতে চাই এবং এবং সেটা যে আর আরেকটা বিষয় যে আমরা যদি অলওয়েজ, আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি অলওয়েজ পাস করার জন্য পড়ি যে এফসিপিএসটা আমাকে শুধু পাস করতে হবে, কিন্তু এটা যারা সফল হয় তার অনেকেই কিন্তু বলে যে পাস করার জন্য যদি আমরা পড়ি তাহলে কিন্তু ওই পাসটা নাও হতে পারে। লাইক দ্যাট, যে আমরা যদি শেয়ার করি যে আমাদের গোলটা আসলে এমন হওয়া উচিত যে আমরা যদি কোনো গাছের আম পাড়তে যাই, তাহলে যদি আমার টার্গেট হয় যে আমি মগ ডালের আমটা পারবো, তাহলে আমি যদি ওইটা না পাই তাহলে আমার ঢিলটা ফিরে আসার সময় মাঝের ডালের বা নিচের ডালের কোনো আম পড়তে পারে। তা আমার টার্গেট হওয়া উচিত ওই লেভেলের যে আমি মানে ওইখানটাতে পৌঁছাইতে চাই মগ ডালে, তো আমার যদি ওটা নাও পাই তাহলে আমি মাঝের বা নিচের কিছু পাবো। তো আমি যখন পরীক্ষাতে প্রিপারেশন নেই তাহলে যে আমি পাস করব এই চিন্তাটা করে আমি প্রিপারেশন নেই না ইউজুয়ালি। যদি আল্লাহ না করে খারাপ কখনো হয় সেটা অন্যরকম বিষয়, কিন্তু আমি ট্রাই করি যে আমাকে আপ টু দ্য লেভেল পর্যন্ত যাইতে হবে, যেখান পর্যন্ত গেলে মানে ওর একটা লেভেলের নিচে আসার সম্ভব না আর কি। তো আমি অ্যাকচুয়ালি অলওয়েজ যে কোনো পরীক্ষাতে এটা ট্রাই করেছি যে আমি আমার মেডিকেল কলেজগুলোর পরীক্ষাতেও যে আমি যাতে পাশ করব শুধু এটা আমার যাতে না হয়। যেমন আমাদের মেডিকেল সরারজিতে তো খুব বেশি আমরা যখন পরীক্ষা দিয়েছি এর আগে অনার্সের ট্র্যাডিশান আসলে ছিল না আর কি, যে আমরা যখন পরীক্ষা দেই। এবং এফসিপিএসের ক্ষেত্রেও ওই আমার সারা বছরের পড়াটার হয়তো একটা রিফ্লেকশান এসেছে। যখন আমি ইনফেকশাস ডিজিজ আমি রিভিউ করতে গেছি, তখন আবার মাইক্রোবায়োলজির সেই পোর্শনের খুব সামান্য অংশই মনে হয়েছে আমাকে রিভিউ করতে হয়েছে এখানে, কারণ ওইখানে তো পুরো একটা বই মিলেই পড়েছিলাম, লেন্স পড়তে হয়েছে। ওইখানে আমরা অনেকগুলো কোচিং, অনেকগুলো লেকচারের সমষ্টি নিয়ে পড়াশোনা করেছি। তো এটা আসলে শুধুমাত্র এই যারা ভাবছেন যে 1.5 মাসে, আসলে আমি যদি মনের কথা বলি 1.5 মাসেই জিনিসটা হয়ে গেছে, এটা আসলে হয় না। এটা আসলে আমার মেডিকেল লাইফ, আমার ইন্টার্নির মধ্যে আমার পড়াশোনা, আমার ওয়ার্ডে যায় আমার পেশেন্ট দেখে কোরিলেট করা, এবং আমার কার্ডিওলজিতে হয়েছে। আমার কিন্তু একটা স্বপ্ন ছিল, আমরা যখন 5th ইয়ারে ছিলাম তখন আমরা সরোয়ার্দি থেকে একটু সময় পেলে 1 ঘন্টা ব্রেক পেলে এনআইসিবিডিতে মারমার দেখতে যাইতাম আমরা 3-4 জন বন্ধু মিলে, আমার মনে আছে। তখন মারমার দেখছে যে আমি কার্ডিওলজিস্টই হইতে চাইছো, আমি যাতে মারমার বুঝতে পারি ওই যে। তো আমরা মানে এই যে একটা স্বপ্ন থাকা আর কি, যে আমার কাছে যেটা মনে হয় আর কি, যে সফলতার জন্য 3টা জিনিস দরকার আর কি। ফার্স্ট, ইউ ক্যান নট গো বিয়ন্ড ইউর ড্রিম। প্রথমত আমাদেরকে স্বপ্ন দেখা উচিত যে আমি ওই লেভেল পর্যন্ত আমাকে নিয়ে যেতে চাই। সেকেন্ডলি হলো যে স্বপ্ন শুধু দেখলে হয় না, সাথে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিশ্রম করা প্রয়োজন। তো সেটার ক্ষেত্রে আমি আসলে কখনোই কার্পণ্য করি না। আমি যখনই একটু সময় হয়, মানে পড়ার প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, নলেজের প্রতি। আমি যখন নতুন একটা জিনিস শিখি আমার খুবই ভালো লাগে যে আমি এই নতুন একটা জিনিস জানতে পেরেছি, আজকে নতুন এটা শিখলাম। তো অলওয়েজ এই জিনিসটা আমাকে বুস্ট আপ করে যে রেওয়ার্ড পাওয়া। তৃতীয় যে জিনিসটা বলতে চাই, হয়তো মানে আমাদেরও অনেক প্ল্যানিং থাকে, কিন্তু মানে আল্লাহ তাআলার তো একটা প্ল্যানিং থাকে আমাদেরকে নিয়ে। হয়তো অনেকে চেষ্টা করেছে, সে বলতে পারে আমার স্বপ্ন ছিল, চেষ্টাও করেছি, তারপরেও হয় নাই। আল্লাহর হয়তো ভিন্ন কোনো প্ল্যানিং আছে, এই জন্য হয় নাই, এমন তো হতে পারে আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমাকে স্বপ্ন দেখা, সাথে পরিশ্রম করা, এবং আমাদের প্ল্যানিংয়ের সাথে আল্লাহর প্ল্যানিংটাকে মেলাই নেওয়া, তাহলেই হয়তো আমরা ওই লেভেলের জায়গাটাতে আমরা পৌঁছাইতে পারবো। তো আসলে যদি ভাবে, আমাকে অনেক জুনিয়রও কোশ্চেন করেছে, ভাইয়া আমি আসলে, অনেকে ইন্টার্নি করতেছে, তারা কোশ্চেন করেছে যে আমি ইন্টার্নি করছি, আমার 5 মাস হয়েছে, আমি আর সামনের দিনগুলোতে আমাকে কিভাবে রিভিউ করতে পারি। তো আমি যেটা বলতে চাই যে আমি কিন্তু গাইনির মধ্যে শুরু করেছিলাম, মানে আমার গাইনি 3 মাস 10 দিন মতো ছিল, আর মেডিসিন মানে আমার 7 মাসের সময়ে আমার প্রায়, এবং ইন্টার্নির পরে কিছুদিনও আমাকে আমার নোটস দাগাতে হয়েছে। তো আমি প্রায় 7-8 মাস ধরে কিন্তু এই টোটাল বইটাকে আমি কম্পাইল করেছি আর কি, যাতে একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি। তো দাগানো শুধু এটা বিষয় না যে আমি শুধু ওই দেখে দেখে পিডিএফ দেখে দাগাই গেলাম।
আমি আসলে প্রথমবার দাগানোর সময় আমি বুঝে বুঝে জিনিসটা পড়তেছে কিনা, এই জিনিসটাতে মনে হয় আমাদেরকে ফোকাস দেওয়া উচিত। তারপরে হচ্ছে আরেকটা জিনিস চিন্তা করা উচিত, যে সময় যখন আমি নোটস অ্যান্ড নোটস থেকে পড়তেছি, কিন্তু আমি যখন কিওয়ার্ড সলভ করতে যাচ্ছিলাম তখন অলওয়েজ আমি অ্যান্সারটা ঢেকে রাখতাম আর কি, যে আমি এইখান থেকে আমি শুধু থিমটা পড়ে আমি নিজে অ্যান্সার করতে পারি কিনা। আমি দু একটা কোশ্চেনে গিয়ে হয়তো আটকাই যাইতাম, যেখানে হয়তো টপিকটা মিলে নাই, কিন্তু দেখতাম অধিকাংশ কোশ্চেন যখন আমি পড়ে আসছি তখন আমি পারছি বা রিলেট করতে পারছি। তখনও আমার একটা কনফিডেন্স কাজ করেছে যে আমি নোটস পড়েই আমি হচ্ছে যে এই এফসিপিএস পরীক্ষাটাও হয়তো দিয়ে ফেলতে পারবো, এরকম কোশ্চেন প্যাটার্ন হইলে ইনশাল্লাহ। আরও আমি ভেবেছি যে আমি এরকমই পরীক্ষা দেই, মানে খুব বেশি প্রেশার নিয়ে, বা এর মধ্যে আমরা যেহেতু মানে হোস্টেলে থাকি, বিভিন্ন কাজ জুনিয়রদের সাথে মিলেমিশে করা, সব কিছুতেই পার্টিসিপেট করেছে আসলে। মানে এমন মনে হয়নি এই পরীক্ষার জন্য আমাকে দিন দুনিয়া বাদ দিয়ে সব কিছু করতে হবে। এটার জন্য মনে হয়েছে যে এটা বাই ন্যাচারই আসা উচিত। মানে পরীক্ষাটা তো মানে 2 দিনের ফল না, আমরা 5 বছর মেডিকেলে পড়ে আসছি, তারপরে ইন্টার্নশিপ করছি। মানে পোস্ট গ্রাজুয়েশনটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার মেডিকেল লাইফের রিফ্লেকশান। মানে এই 1.5 মাসের ক্ষেত্রে আপনাদের কাছে মনে হইতে পারে, কিন্তু গ্র্যাজুয়েশনের একটা রিফ্লেকশানই ছিল আমার কাছে মনে হয়েছে যে আমার পোস্ট গ্র্যাজুয়েশন। এটা আমাকে ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও হয়তো আমার গ্র্যাজুয়েশন আমাকে যারা মেডিকেলে শিখিয়েছেন, আমি তো মেডিসিনে যাচ্ছি, তো মেডিসিনের টিচারদেরকে আমার অ্যাকচুয়ালি মানে একজন ম্যাজিশিয়ান মনে হইতো। আমাদের যে স্যাররা পড়াইতেন আর কি, রফিকুল ইসলাম স্যার আছেন, আজমুল স্যার, সাকি স্যার আছেন আমাদের প্রিন্সিপাল, তো ওনারা বেসিক্যালি ওনাদেরকে দেখেই মেডিকেল এই যে মেডিসিন অঙ্গনটাতে আসা। তো এই তখন থেকেই আসলে ট্রাই করেছি যে কতভাবে বিচারণ করা যায়। এটা তো একটা জ্ঞানের সমুদ্র। আমি তো এখন এফসিপিএস পাস করেছি, তা এখনও মনে হয় প্রতিদিনই কত কিছু শিখি আর কি। এখনও তো আমরা এমআরসিপির কোচিং করছি, মানে প্রতিদিনই নতুন নতুন জিনিস শিখি আর কি। তো এই জন্য মানে জুনিয়রদের ক্ষেত্রে যেটা মেসেজ দিতে চাই যে মানে নির্দিষ্ট একটা গণ্ডির জন্য না ছুটে, আমার কাছে মনে হয় মেডিকেলে আসলে আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, মেডিকেলে আসার পরে খুব কম মানুষ থাকে বা বড় ভাইয়েরা থাকে যারা আসলে বলে যে তোমাকে অনেক বেশি পড়তে হবে, তোমাকে এই গোল সেট করতে হবে, এইখানে তোমাকে যাইতে হবে, এত কিছু পড়ে কী হবে, আমি পাশ করে আসি নাই, আমরা দেখো সবাই পাশ করে গেছি। অধিকাংশ সবাই এরকম থাকে, একটু পড়তে দেখলেই ফ্রেন্ডরা টিটকারি করে বলে যে সেই তো পড়ে ফেলতেছো, এত আতেল, অনেক কিছুই। কিন্তু দিন শেষে যখন মানে সফলতার দিন এর যেদিন রেজাল্টের দিন আসে, সেদিন কিন্তু ওই যে মন খারাপের দিনে হয়তো একজন সান্ত্বনা দিতেই শুধু আসে, কিন্তু এই পুরা বোঝাটা কিন্তু ওই মানুষটারই বহন করতে হয়। আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যে আমরা তো হোস্টেলে থাকি, তখন রুমে প্রচুর গন্ধ, আমরা ছেড়ে অন্য কোথাও গেছি, রুমে হচ্ছে যে ওষুধ দিয়ে আমরা বাসায় গেছি, দেখি তখনও তার মানে সাপ্লিমেন্টারির জন্য তাকে ওই রুমে বসেই পড়তে হচ্ছে আর কি। মেডিকেল লাইফে কিন্তু একটা সময় না একটা সময় পড়তেই হয়, কারণ এটা তো 60% নাম্বার পেয়ে পাশ করা। কিন্তু আমরা আসলে ওই বুস্টআপের জায়গাটা ভুলে যাই, যে আমাদেরকে একটা জায়গায় পর্যন্ত আমাদের নলেজ অর্জন করে দেন যাওয়া উচিত। তারপর আরেকটা জিনিস যেটা মনে হয় যে আমরা শুধুমাত্র ডাক্তার হওয়ার জন্য হচ্ছি, কিন্তু আমরা একটা পেশেন্টের রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে আমি যখন একটা মেডিকেশান দিচ্ছি, তার সাইড ইফেক্ট কী হতে পারে, তার কমপ্লিকেশান কি ডেভেলপ করতে পারে, এই কমপ্লিকেশান হলে আমি সেটাকে কিভাবে ম্যানেজ করব। যেমন আমাদের একটা কোশ্চেন এসেছিল যে একটা হাইপোপিটুইটারিজমের পেশেন্ট, তাকে আমি প্রথম কোন ট্রিটমেন্ট দিব, তাকে কি আগে কর্টিসল দিব, নাকি তাকে থাইরয়েড দিব, নাকি গ্রোথ হরমোন দিব। প্রথম তো ডেফিসিয়েন্সি হয় গ্রোথ হরমোন, সবাই আসলে চিন্তা করবে তাহলে তো গ্রোথ হরমোনই দিব, প্রথম ডেফিসিয়েন্সি এটা হয়েছে, অন্য কিছু তো প্রথম নাও হতে পারে। কিন্তু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হলে আমরা সেটা রিপ্লেস করি না, আমরা প্রথম কর্টিসলকে রিপ্লেস করি। প্রথম কেন থাইরয়েডকে রিপ্লেস করি না, কারণ হচ্ছে থাইরয়েড হরমোন রিপ্লেস করলে থাইরয়েড হরমোন কর্টিসলের মেটাবলিজমটাকে আরও বেশি বাড়াই দিতে পারে, যার জন্য পেশেন্টের আরও হাইপোকর্টিসলিজম ডেভেলপ করে পেশেন্ট আরও বেশি খারাপ অবস্থা হতে পারে। যেন এটা কিন্তু লজিক্যাল এক্সপ্লানেশন, এটা কিন্তু আমি পরীক্ষার আগের দিন সরলে আমি এন্ডোক্রাইন এই পোর্শনটা গত 5 দিনের পরীক্ষার 5 দিন আগেও রিভিউ করি না, কিন্তু এই কনসেপ্টটা আমার ওয়ার্ড থেকে শেখা ছিল। যে প্রথম আমি একটা পেশেন্টের প্যান হাইপোপিটুইটারিজম আমাদের MU3-তে ডায়াগনোসিস
তখন আমরা তাকে কর্টিসল দিলাম, সাথে আমরা তাকে যেহেতু কর্টিসল দিচ্ছি বিসফসফোনেট দিলাম। পেশেন্টের আমাদের মানে থাইরয়েড ফাংশন নর্মাল ছিল, আমাদেরকে থাইরয়েড রিপ্লেসমেন্ট করার দরকার হয়নি। তো এই যে কিছু মানে সিয়াদ পোর্শনটা আমি রিভিউ করে যাইতে পারি না, কারণ আমি জানি সিয়াদের অনেকগুলো পেশেন্ট আমি দেখেছি এবং এটা আমি কোরিলেট করতে পারবো। আর কোশ্চেনগুলো যেহেতু অধিকাংশ ব্রেন স্টর্মিং ছিল, তো আমি অধিকাংশ কোশ্চেন আসলে ওটাকে মিলাই যে থিমগুলো যখন পড়ছিলাম তখনই ওর মাঝে থেকে যে অ্যান্সারটা কী হইতে পারে বাকি 4টা অপশন এক্সক্লুড করা, এভাবে করে আসলে অ্যান্সারগুলো করেছি আর কি। তো মূল মেসেজ যেটা সেটা হলো যে নির্দিষ্ট একটা বই আমাকে এফসিপিএসের এই সফলতা, কার্ডিওলজিতে এফসিপিএস হওয়া আলহামদুলিল্লাহ প্রথম সময়েই, এটা আসলে আমাকে হেল্প করে নাই। আমার আসলে পুরা আমি যখন 5th ইয়ারে ডেভিডসন পড়েছি, তারপরে ইন্টার্নির মাঝে আমি নোটস রিভিউ করার ট্রাই করেছি। আমার ওয়ার্ডে যখন আমাদের সিএদের সাথে আমাদের প্রফেসরদের সাথে রাউন্ড দিয়েছি, এবং প্রতিটা সময় আমি যদি আমার মানে সার্জারি গাইনিতে আমি তো কখনো যাব না, কিন্তু ওই সময়টাতেও আমাদের গাইনিতেও আমার মনে আছে আমি সাপ্তাহিক যে আমাদের ক্লিনিক্যাল সেশন হয় ওইখানেও আমি প্রেজেন্ট করেছিলাম যে গাইনিটাই এটা শেখার শেষ সময়। তো আমি অ্যাকচুয়ালি ট্রাই করেছি যে আমার হোল পিরিয়ড অফ লাইফ, মানে যখন মেডিকেল লাইফ হবে এর পরের সময়তে আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে যেখানেই থাকি আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেটা শেখার চেষ্টা করেছি। সেটার একটা রিফ্লেকশান হয়তো এটার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, যে আমি আমার পুরা ইন্টার্ন লাইফ মেডিকেল লাইফের একটা রিফ্লেকশান হিসেবে আমি এটা পেয়েছি আর কি।